গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার উত্থানের শঙ্কা তারেক রহমানের। কুমিল্লার সম্মেলনে জানালেন, ঐক্য, জনগণ ও দেশ গঠনই আগামীর প্রতিপাদ্য। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃশ্যমান অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন, জানালেন সিইসি। পক্ষপাত প্রহসনের রীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। খাগড়াছড়িতে ১৪৪ ধারা উপেক্ষা করেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনা, পুলিশ, বিজিবি। জাতিসংঘের সংস্কারের কথা তুলে ধরে দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। মত বিশ্লেষকদের, নির্বাচনী বার্তায় মিলেছে সবার আস্থা বহালের আভাস। দুর্গাকে মর্তে স্বাগত জানাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ যেভাবে চায় বিএনপি সেভাবেই পরিচালিত হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি। আরেফিন শাকিলের প্রতিবেদন। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট না হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব আর আগ্রহ ছিল অনেকটাই ম্লান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক বিস্তৃতি। নগরীর টাউন হল মাঠে কাউন্সিলে যোগ দেন 14 ইউনিটের 1414 জন কাউন্সিলর। দীর্ঘ 1.5 দশক ধরে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কমিটি দিয়ে দল পরিচালিত হলেও এবার সীমিত পরিসরে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল। তারেক রহমান যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন ওভাবে আমরা আমাদের গ্রামে, আমাদের এলাকা, আমাদের পাড়ায়, আমাদের মসজিদে যার যার জায়গা থেকে আমরা কাজ করব। যারা বিএনপির দায়িত্ব ভাবে তারা অবশ্যই সবাই সাথে সম্মিলিতভাবে তারা দায়িত্ব পালন করে, সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করবে। আমার প্রত্যাশা হচ্ছে আমাদের বিএনপির মধ্যে যত গ্রুপ থাকে এটা গ্রুপিং না, এটা হলো প্রতিযোগিতা, ধানের শীষের সাথে সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। বিকাল 3:30টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি চায় না। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। বিকাল 4:30টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখার উপর জোর দেন। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। তারেক রহমান বলেন, দেশ থেকে ডাকাত বিতাড়িত হয়েছে, রাষ্ট্র বিনির্মাণে এখন শুধু সম্মেলন করে নয়, ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি যেতে হবে, জানতে হবে মানুষ কি চায়। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে
আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন না হলেও সিনিয়র সহসভাপতি পদে 3 জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকে 4 জন, সাংগঠনিক সম্পাদকে 4 জন ভোটযুদ্ধে লড়াই করেন। অক্টোবর নাগাদ দেশের বেশিরভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত বিএনপির। কুমিল্লার 11টি আসনে বরাবরই বিএনপি এগিয়ে থাকলেও এবার প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। দলটির একসময় মিত্র জামায়াত যেমন প্রতিপক্ষ, তেমনি দলটির অভ্যন্তরে রয়েছে নানা ধরনের অন্তঃকন্দল। তাই এই সম্মেলনের মাধ্যমে দলটি নতুন নেতৃত্ব যেমন নির্বাচিত করছে, তেমনি দলের কর্মী আর সমর্থকদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জোর দিয়েছেন দলটির হাইকমান্ড। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা। দেশে আয়নাঘর সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে এই কথা বলেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এ সময় জামাত আমির বলেন, তার দল ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। শফিকুর রহমান আরও বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেয়া হবে না। যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। বিগত সরকারগুলোর কারণে গত অর্ধ শতাব্দীতেও সেই পরিবেশ তৈরি করা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার আশ্বাস দেন জামাত আমির। বলেন, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। অসংখ্য লোক তারা গুম হয়েছেন। গুম হওয়া লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেনি। আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান। এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এই কথা জানিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ইসির ওপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেবে না কমিশন। সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে। কমিশনাররা জানান, সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে। বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি, অনেকে অতি উৎসাহী ছিলেন। এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা। বিগত দিনে যেটা হয়েছে, আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি। অনেকটা এরকম হৈমন্তী শুক্লার গানের মতো, আমার করার কিছুই ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিন্তু এইবার হবে উল্টোটা, মানে চেয়ে চেয়ে দেখার আর সময় আপনাদের থাকবে না, আপনারা খালি করতেই থাকবেন। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সেই দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে, সেটি বিশ্বের একটি মডেল হিসেবে আসবে। আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব। সিইসি বলেন, নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এই কমিশনই উপহার দিতে পারবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সম্মেলনে ইসির সিনিয়র সচিব বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসছে নির্বাচনে বড় চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
খাগড়াছড়িতে ১৪৪ ধারা উপেক্ষা করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে পাহাড়ি ও বাঙালিরা। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির পরও সড়কে অবস্থান নেয় দুপক্ষই। মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। এর আগে উপজেলা এলাকা চেঙ্গি স্কয়ার এবং মহাজনপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও আর্মড পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য। এর আগে স্বনির্ভর এলাকায় অবরোধকারীরা কয়েক দফায় পিকেটিং করে। পথচারীদের উপরও হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র, গুলতি ও লাঠিসোঁটা নিয়ে কয়েক দফায় হামলার চেষ্টা চালায়। এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। এর আগে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সকাল থেকে অবরোধ শুরু হয়। তবে দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে বাঙালি ও সেনা বিরোধী উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর ২টা থেকে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই পদক্ষেপ নিতে আহ্বান জানায় সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতিসংঘ সাধারণ পরিষদে সংস্কার কার্যক্রম তুলে ধরে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহির আওতায় আনলেন ড. মোহাম্মদ ইউনূস। ভবিষ্যৎ সরকারকে গণঅভ্যুত্থানের চেতনাকে সম্মান জানিয়ে সংস্কার চালিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা। একই সঙ্গে নির্বাচনী বার্তায় বিশ্বকে জানিয়েছেন গণতান্ত্রিক অভিযাত্রায় কারো আস্থা নষ্ট করবে না বাংলাদেশ। আলামিন হক অহনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের যে অভিযাত্রা, সেই গল্পই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন সংস্কারের কথা, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই কথাও জানিয়েছেন বিশ্ববাসীকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে বিপুল সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাতে সহজেই নির্বাহী আদেশে সংস্কার কাজ বাস্তবায়ন করা যেত। কিন্তু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ বেছে নিয়েছে সরকার। রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন জাতিসংঘে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। সংস্কার কিন্তু একদিনের বিষয় নয়, এটা কিন্তু একটা প্রক্রিয়া। তো কাজেই বাংলাদেশে আমরা সংস্কারের উদ্যোগ নিল সকলেই যেটা সমর্থন করি বা আমরা সকলেই যে এটাকে বাস্তবায়নের জন্য আগ্রহী, সেটাও কিন্তু ঠিক কথা নয়। তো কাজেই তার এই আগ্রহ যদি থাকে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এতে আমাদের নিরন্তর সমর্থন দিয়ে যায়, একদিক থেকে পরবর্তী যে সরকার আসবে তার উপরেও একটা চাপ তৈরি হবে যে এটা তো আন্তর্জাতিক সম্প্রদায় জানে, সুতরাং এখন আমাদের এই সংস্কার থেকে কোনো অবস্থাতেই পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য, যেখানে আর কখনো স্বৈর শাসকের আবির্ভাব হবে না। নির্বাচন হওয়া মানে হচ্ছে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বাংলাদেশ। সে ডেফিনেটলি মেসেজটা তো ভালো মেসেজ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমি মনে করি যে এটা ভালোভাবেই নেবে, কারণ সবাই চাইতেছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক। একই সাথে অর্থ পাচার নিয়ে বাংলাদেশের মতো দেশগুলো কতটা ভুক্তভোগী সে ব্যাপারে বিশ্বের নজর দেওয়া জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ডক্টর ইউনূসের এই বক্তব্য সময় উপযোগী বলে মনে করছেন এই কূটনীতিক। বাংলাদেশের মতো দেশ, যারা আমরা অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ, তাদের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এরকম পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক একটা প্রতিরোধ দরকার, উদ্যোগ দরকার, আমার ধারণা এটা কিন্তু অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে। এখন প্রতিবেশী দেশের বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ঘৃণাত্মক বক্তব্য নিয়েও কৌশলী বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আমার মনে হয় ওনার মাথায় কাজ করছে যে একটা স্মুথ পাওয়ার ট্রানজিশন দরকার, এখন কোনো ঝামেলায় হয়তো সে জড়াইতে চাচ্ছে না। বাংলাদেশ কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি আমাদের সীমান্তের বাইরে থেকে বিভিন্নভাবে। এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তো কাজে সেই জায়গাগুলোর মাধ্যমে তিনি আমাদের কথাটাই বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে বোঝাবার চেষ্টা করেন। শান্তিতে নোবেলজয়ী ইউনূস পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চেয়েছেন। এছাড়া ৮ বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বিশ্বকে যে বার্তা তিনি দিলেন তা খুবই জরুরি বলে মত সবার। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাতিসংঘে প্রধান উপদেষ্টার যে ভাষণ সেটি নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম। এবার একটু সরাসরি যোগ দেব, নিউ ইয়র্কে আছেন আমার সহকর্মী মাহফুজ মিশু।
মিশু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের বাইরে দুটো বিষয় বেশ আলোচিত। প্রথম হচ্ছে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের যে ছবি এতটা দেরিতে কেন প্রকাশ হলো, এবং আরও একটি বিষয় জানতে চাই, নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশের অবস্থান কি ছিল? যেহেতু আপনি পুরো ইভেন্টটি কভার করছেন, একটু জানাবেন আমাদের। ছোয়া, প্রধান উপদেষ্টা তার জাতিসংঘ যে সফর, সেই সফরের আজকে সম্ভবত 7ম দিন, এবং তিনি কিন্তু এখনো, যদিও এখানে নিউ ইয়র্কে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে শনি এবং রবিবার, এখানে শনিবার শুরু হয়, দুদিন ছুটির দিন, কিন্তু তিনি কিন্তু ঠিকই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধানরা তার সঙ্গে বৈঠক করছেন, ফ্রেন্ডস অফ বাংলাদেশের সঙ্গে বৈঠক করছেন। আপনি যে বিষয়গুলো তুলেছেন, প্রথম বিষয়টি হচ্ছে যে প্রধান উপদেষ্টা 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের আয়োজিত একটি সংবর্ধনা সভা এবং নৈশভোজে অংশ নিয়েছিলেন। বলে রাখা ভালো যে সেই নৈশভোজে শুধুমাত্র সরকার অথবা রাষ্ট্রপ্রধানরা, অথবা যেসব দেশের সরকার অথবা রাষ্ট্রপ্রধান আসেননি, সেসব দেশের প্রতিনিধিত্ব যারা করেন, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী অথবা রাষ্ট্রদূত, তারা আমন্ত্রিত হন, এবং সেখানে শুধুমাত্র সরকার বা রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যরা সেখানে এলাও হয়। এর আগেও এটি আমরা দেখছি। ফলে সেই ছবিটি কেন এতদিন পাওয়া গেল না, সেই প্রশ্ন আমরা কিন্তু বারংবার ওনার প্রেস উইংকে করেছি, এবং তারা বলেছিলেন যে সেখানে তাদের, অর্থাৎ বাংলাদেশের পক্ষে ছবি তোলার কোনো অপশন ছিল না। সেই ছবি তুলেছে হোয়াইট হাউসের যে প্রেস উইং বা প্রেস সেন্টারের লোকজন, তারা, এবং তারা সরবরাহ করবে। এবং সেই ছবিটি গতকালকে, অর্থাৎ এখানকার সময় 26 সেপ্টেম্বর, সেটি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার ফেসবুকে পোস্ট করেন। তারপর থেকে এটি নিয়ে নানান প্রশ্ন। এটার প্রধানতম কারণ হচ্ছে আসলে ছবিটির নিয়ন্ত্রণ বা ছবিটি নেওয়া কিভাবে আসবে, সেটি বাংলাদেশের হাতে ছিল না। প্রেস উইং এর যেমনটি দাবি, তারা ছবিটি পাওয়া মাত্রই সেটি পাবলিক করেছেন। এটি হচ্ছে এটির ব্যাখ্যা। ফলে আর দ্বিতীয় যে ব্যাখ্যাটি, সেটি হচ্ছে যে যখন গতকালকে, অর্থাৎ 26 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সকাল 9টায় বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি বক্তব্য দিতে ওঠেন, সেই সময় বাংলাদেশের অবস্থান কি ছিল, এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার। এক পক্ষ বলছে বাংলাদেশ বসেছিল একটু ছবি দেখে, আর এক পক্ষ ফাঁকা চেয়ার দেখিয়ে বলছে না, বাংলাদেশ উইথড্র করেছিল। দুটোর আসলে কোনোটাই সত্যি নয়। বাংলাদেশ এ ধরনের ক্ষেত্রে, ধরেন বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য রাখলে যে ধরনের একটি ওয়াকআউটের ঘটনা ঘটবে, সেটি খুবই জানা কথা, কারণ এটি এর আগের বারও ঘটেছে, এবার হয়তো মাত্রাটি ব্যাপী। বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেই সময় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছিলেন, এবং বেনিয়ামিন নেতানিয়াহু এমনকি চীনের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বাংলাদেশ প্রতিনিধি দল নিতে প্রবেশ করেছিলেন। ফলে ওই সময় বাংলাদেশ আসলে অধিবেশন উপস্থিতি ছিল না। ফলে সেটিকে সমর্থন করা অথবা সেটিকে আপনার কি বলে, সেটির প্রতিবাদ করে উঠে যাওয়া, এই দুটোই আসলে এখানে প্রযোজ্য নয়। কারণ বাংলাদেশ সেই সময় পর্যন্ত অধিবেশনে ঢুকেই নাই, তারপরে বাংলাদেশ প্রতিনিধি দল প্রবেশ করেছে। মিশু, বেশ সুন্দরভাবে বর্ণনা করলেন আপনি, ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য। দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব একদম দোরগোড়ায়। বোধনের মাধ্যমে শুরু হচ্ছে দেবীকে মর্তে স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা। যদিও দুর্গাপূজার মূল কার্যক্রম শুরু কাল মহাষষ্ঠীর মাধ্যমে। আরও তথ্য জানাবো আপনাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর আছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। তাজনুর, অবশেষে অপেক্ষার পালা শেষ বলা চলে। দেবীকে স্বাগত জানাতে মণ্ডপে ভক্তরা কি কি আনুষ্ঠানিকতা পালন করছেন? যেই মূল আনুষ্ঠানিকতার যে মূল পর্বটি, সেটি এখন চলমান রয়েছে ঢাকেশ্বরী মন্দিরে, এবং সেই ছবিটি দেখাতে চাই যে পুরোহিত এই মুহূর্তে ভক্তরা যারা এই পুরো আশপাশ জুড়ে ভিড় করেছেন, তাদের সাথেই আসলে এই আর্চনের যে মূল পর্ব, সেটি আসলে এই মুহূর্তে চলমান রয়েছে। ব্যানারেই লিখে দিয়েছে সায়ংকালে দেবী দুর্গা দেবীর বোধন। এই বোধন ব্যাপারটি আসলে মর্তে যে দেবী দুর্গার যে আগমন, সেই বার্তাটিকে বা সেই ব্যাপারটিকে আসলে বোঝায়, এবং তার যেই আনুষ্ঠানিকতা পুরোহিত হয়ে থাকে, সেটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এক ধরনের আরতি, তাতে মঙ্গল প্রদীপ নিয়ে এক ধরনের আরতি তিনি এই মুহূর্তে করছেন। তবে আনুষ্ঠানিকতার যে মূল জায়গাটি, সেটি হচ্ছে দেবীর যে প্রাণ সঞ্চারের যেই বিষয়গুলো থাকে, সেগুলো গেল প্রায় ঘণ্টাখানেক ধরেই আসলে চলমান ছিল ঢাকেশ্বরী মন্দিরে। আর আজকে যারা ভক্ত অনুরাগীরা এসেছেন ঢাকেশ্বরী মন্দিরে, তারা মূলত সেই সার্বিক প্রস্তুতি এবং বোধনের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় অংশ নিতেই আজকের এই সন্ধ্যায় সবাই এসেছে। তাজনুর, অনেক ধন্যবাদ।
রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড় ভাইয়ের অভিযোগ, নজরুলকে তার স্ত্রী বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। অবশ্য অভিযুক্ত সাইমার দাবি, ধার দেনায় জর্জরিত ছিলেন তার স্বামী, সেই মানসিক চাপেই করেছেন আত্মহত্যা। লালবাগ থানা পুলিশ হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে। পুরান ঢাকার লালবাগের এই বাসাতেই স্ত্রী, 2 সন্তান, মা আর শাশুড়িকে নিয়ে ভাড়া থাকতেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার বিকেলে ভাড়া বাসা থেকেই তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাইয়ের দাবি, মাকে রাখা নিয়েই প্রায়ই ঝগড়া হতো নজরুল ও তার স্ত্রী সাইমার। এরই জেরে স্বামীকে হত্যা করেছেন তিনি। ওরা যে এরকম একটা পরিকল্পনা করছে যে আমার নিরপরাধ ভাইকে শেষ করে দেবে আমার মায়ের অপরাধের জন্য, এটা যদি জানতাম আমি আমার মাকে আগেই সরাই নিয়ে যেতাম, তারপরেও আমার ভাইকে আমি হারাতাম না, আমার রক্তের ভাইকে। যখন আমার আম্মা ভিতরে চলে গেছে, আম্মার ওইটা আটকাই দিছে, আটকাই দিয়ে এরপরে কি করলো, ওর পাশে যে আমার ভাইকে মনে করেন একটু ঘুমের ঝিমাইছে, এখানে মেরে দিছে। যখনই মেরে দিল, মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই মনে হয় লাফায় উঠছে, লাফায় উঠে ওটা ধরতে গেছে, তখন হাতে মেরে দিছে। হাতে এখানে 5-7টা কোপ আছে। ঘটনার সময় বাসায় নিহতের মা, শাশুড়ি ও 2 শিশু সন্তান উপস্থিত ছিল। নিহতের মায়েরও দাবি, তার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলেরে দেখছি যে এই আমার বিয়ে আর আমার বউ এই জড়াজড়ি করিয়া আমার রুমের ভিতরে আমার ছেলে ঢুকে গেছে জোরে, কিন্তু এরাও জড়াজড়ি করতেছে সাথে। এনে আমার জোরে আমার ছেলে যায়, আমার যাই কইছে মা বটি ঠেকাও কইছে। আমি গলার দিক চাইয়ে দেই যে সবাই রক্ত পড়তেছে, আমি আমার বাচ্চার জড়াই। যদিও নিহতের স্ত্রী আর শাশুড়ি বলছেন, কয়েক মাসের বাসা ভাড়া বাকি আর কিছু ঋণ থাকায় আত্মহত্যা করেছেন নজরুল। আমি রক্ত মাখা অবস্থায় দেখছি তাকে, তারপরে ধরতে গেছি, সে ছিটে চলে আসছে ঘর থেকে, আমাদের বেডরুম থেকে সে দৌড় দিয়ে চলে আসছে, সে দরজার এখানটায় আমি ধরতে গেছি, আমার শাশুড়ি, আমি আর আমার মা, আমাদের 3 জনকে ধাক্কা দিয়ে দরজার সামনে ফেলে দিছে। আমি দেখতেছিলাম যে ও গলায় ইয়ে দিয়ে বেরোয় আসছে, তখন আমি জড়া ধরেছি, আমি রক্ত পড়েছে, আমি ও মা বলেছে, তখন জড়া ধরেছি। তাই আমার যদি শোনেন বটি আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছি, বিএনসিটা দেখেছে, কারণ একটা মানুষ আমার চোখের সামনে মরবে তাই দেখবো আমি, তাই বলেন। হত্যা নাকি আত্মহত্যা, প্রকৃত ঘটনা তদন্তে কাজ চলমান, জানিয়েছে পুলিশ। তার বাসার লোকজন যারা আছে তাদেরকে সহ তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, এবং এটা খুব আর্লি স্টেজে আছে এখন। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি, একজন লোক মারা গেছে, তার কারণটা কি সেই কারণে অনুসন্ধান করার জন্য আমরা কাজ করছি। এ ঘটনায় নিহতের স্ত্রী, শাশুড়িকে আসামি করে লালবাগ থানায় হত্যা মামলার আবেদন করেছেন নজরুলের পরিবার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পিআর নিয়ে ঐকমত্য না হলে তা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের আগে পিআরের দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। পিআর পদ্ধতির দাবি তুলে জামাত দেশের নতুন সংকট তৈরি করছে, এমন অভিযোগ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে হয়ে গেল সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার, যার আয়োজনে ছিল ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, ওই দেশগুলো কিন্তু ভালো আছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর নিয়ে ঐক্যমত্য না হলে তা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানান তিনি। ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সব আলোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার বন্ধ করে দেন। কিন্তু আমি পিআরের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের আগে পিআরের দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পিআরের কথা বলছেন, তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে
জনগণের অভিপ্রায় ভিত্তিতে যেহেতু হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। একই পার্লামেন্টে দুবার পিআর হওয়াটা অযৌক্তিক বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। এই পদ্ধতির দাবি তুলে জামাত দেশে নতুন সংকট তৈরি করছে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড, আর না হয় আপনাকে ইলেকশনের মধ্য দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে। যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিআর নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে আগে সুষ্ঠু নির্বাচন জরুরি। জনগণকে অংশগ্রহণের সুযোগ দিলেই কেবল স্থিতিশীলতা ফিরবে দেশে, এমনটাই আশাবাদ বক্তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আগুন নেভাতে গিয়ে এ যাবৎ আত্মত্যাগ করেছেন 51 ফায়ার ফাইটার। সবশেষ টঙ্গীতে কেমিক্যালের গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল 3 জনের। সবশেষ মারা গেলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। এখনও একজন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আগুন থেকে মানুষ ও সম্পদ রক্ষায় যারা সবার আগে এগিয়ে যান, তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ তা সবসময় থেকে যায় লোকচক্ষুর আড়ালে। টঙ্গীর কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ পর্যন্ত অকাতরে জীবন বিলালেন 3 জন। সবশেষ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম জীবন উৎসর্গ করলেন। চাকরি জীবনে 9টি বছরে বহুবার এসেছেন এই সদর দপ্তরে। প্রশিক্ষণ নিয়েছেন জীবন বাজি রেখে কাজ করার। সেই নাইম জীবন দিয়ে শপথ রেখেছেন। আজ নাইম তার অফিসে এসেছেন নিথর দেহে। গার্ড অফ অনার দেন অগ্নিসেনাদের একটি চৌকস দল। জান্নাতুল নাইমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাজায় অংশ নেন স্বজন সহকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো নাইমকে বিদায় জানান তারা। নাইমের পরিবার তাদের সন্তানের জন্য উপস্থিত সকলের কাছে দোয়ার আবেদন জানান। টঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। সবশেষ 2022 সালে সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ যায় 13 জন অগ্নিসেনার। এর আগে 2008 সালে 4 জন এবং 2000 সালে আত্মত্যাগ করেন আরও 3 ফাইটার। ফায়ার সার্ভিসের হিসেবে এ যাবৎ সংখ্যাটা 51। রাপি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি উচ্ছেদ করা হলো 19 সেপ্টেম্বর। যমুনা টেলিভিশনে এই বিষয়ক প্রতিবেদন প্রচারের পর বিষয়টি নজরে নেয় ডাকসু। নবনির্বাচিত সমাজসেবা সম্পাদকের নেতৃত্ব এবং প্রক্টোরিয়াল বডির সহায়তায় চালানো হয় উচ্ছেদ অভিযান। মাদক গ্রহণের সরঞ্জাম সহ একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তার স্বার্থে এমন অভিযানের পর প্রয়োজন প্রশাসনের নিয়মিত নজরদারি। মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি আর ছিন্নমূলদের আস্তানা নিয়ে ছিল নানা অভিযোগ। ঢাবি এলাকায় রাত নামলেই বাড়ে আতঙ্ক। মাদক সেবন তো নিয়মিত ব্যাপার, ঘটে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। চারিদিকে পলিথিন মোড়ানো, উপরে টাঙানো কম্বল এবং নিচে বিছানো আছে পাটি। এমন অস্থায়ী ঘরে থাকতে পারবেন কমপক্ষে 2 থেকে 3 জন। 19 সেপ্টেম্বর মেট্রো রেলের নিচে দিনে অসহায় মানুষের আশ্রয়, রাতে অপরাধের আঁকড়া শিরোনামে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। এরপরই শনিবার দুপুরে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহযোগিতায় হয় এই অভিযান। এ সময় মাদক গ্রহণের সরঞ্জাম সহ একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের এই সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই সমস্ত যারা এরকম মাদকাসক্ত ব্যক্তিরা এখানে আছে, মাদক ব্যবসায়ীরা আছে, ছিন্নমূল ভবঘুরে পাগল যারা আছে, এদেরকে এখান থেকে বের করে দিয়ে আমাদের ক্যাম্পাসটা সেফ করা। উচ্ছেদ করা হয় মেট্রো রেল পিলারের নিচে থাকা ছোট ছোট প্লাস্টিক আর কাপড়ের ঘর। উদ্ধার করা হয় চুরি ছিনতাইয়ের মালামালও। ওরা যেহেতু থাকে এই কারণে অপরাধের মাত্রাটা বেড়ে যায়, কারণ হচ্ছে ওরা বিভিন্ন মাদকের শক্তির সাথে ওরা জড়িত। আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে তারা চলার সময় দেখা যাচ্ছে যে ভবঘুরে পাগল বা অন্য কোনো মানুষদের দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কিন্তু একটা ক্যাম্পাসের শিক্ষার জন্য তো এটা স্বাভাবিক পরিবেশ না। ইফার হলে সাম্য ভাই উনি মারা গেছে আর কি, এইভাবে ওনাকে ছুরিকাঘাত করে নিহত করা হয়েছে। তো এটা আমাদের জন্য কতটা কনসার্নিং একটা বিষয়। তো রাতের বেলা এই ধরনের যারা দিনের বেলা সাধারণ মানুষ হিসাবে থাকে, অসহায় মানুষ হিসাবে থাকে, রাতের বেলা আপনারা অভিযান চালালে দেখবেন যে এদের কাছে আপনি ধরেন যে চাপাতি পাচ্ছেন বা ধরনের ভয়ঙ্কর অস্ত্র পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হলেও একই চিত্র দেখা যায় রাজধানীর অন্যান্য সড়ক, ফ্লাইওভার আর আন্ডারপাসের নিচে। রাজধানীর আধুনিকতার প্রতীক মেট্রো রেলের নিচে যখন অপরাধপ্রবণ এলাকা গড়ে উঠেছে, তখন প্রশ্ন থেকে যায়, শুধু উচ্ছেদ অভিযানই কি যথেষ্ট? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়নে অভিবাসীদের কাজে লাগাতে প্রাতিষ্ঠানিক কাঠামো চালু করতে চায় সরকার। এই লক্ষ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার দুপুরে এনআরবি বিনিয়োগ সম্মেলন করছে বিডা। নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন, এর মধ্য দিয়ে আগামীর উন্নয়ন যাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন অভিবাসীরা। আর পররাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ থেকে আগামীতে বড় অঙ্কের বিনিয়োগ পাবে নির্বাচিত সরকার। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। শনিবার নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেলে উদযাপন করা হচ্ছে এনআরবি কানেক্ট ডে। প্রায় 500 অনাবাসী বাংলাদেশির এই আয়োজনে কথা বলবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বছরে দেশে ও বিদেশে আলাদা বিনিয়োগ সম্মেলন করার পরিকল্পনা থেকে নিউ ইয়র্কে এই আয়োজন করছে বিডা। উদ্দেশ্য, উন্নয়ন যাত্রায় অভিবাসীদের সম্পৃক্ততা বাড়ানো। নলেজ শেয়ারিং বলেন বা যে কোনো, বা আমার মতো যারা এনআরবি ছিলেন কিন্তু বাংলাদেশে ফেরত গিয়ে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চান, সেটার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, এই সব জায়গা থেকে আমাদের মনে হয় যে বাংলাদেশ সরকারের সাথে এনআরবিদের যে বা ডায়াসপোরার যে এঙ্গেজমেন্টটা, সেই এঙ্গেজমেন্টটাকে আরো জোরদার এবং একটা স্ট্রাকচারে নিয়ে আসা দরকার। তো আমরা সেই স্ট্রাকচারে নিয়ে আসা উপলক্ষে আসলে এনআরবি কানেক্টটা করছি। সরকার বলছে, জুলাই অভ্যুত্থানের পর প্রবাসীরা সরকারের সাথে কাজ করতে চাইলেও সেটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। নির্বাচিত সরকার তা করলে সুফল পাবে বাংলাদেশ। একটা ইনভেস্টমেন্টের আগে কিন্তু ইনভেস্টররা অনেক কিছু দেখেন এবং প্রচুর সময় নেন। কাজেই আমরা যদি আশা করি যে আমরা এটা করবো আর কালকে তার আগে টাকা পয়সা নিয়ে হাজির হয়ে যাবেন, সেটা হবে না। অনেকেই যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু অপেক্ষা করতেছেন যে দেশের পরিস্থিতি কি দাঁড়ায় সেটার উপরে। যেহেতু আমরা এখন একটা নির্দ্বিধায় এখন বলতে পারি যে সরকার একটা ইলেকশনের দিকে এগোচ্ছে, কাজেই এটাকে পজিটিভলি নেবে সবাই। আমরা আশা করছি যে বড়সড় একটা কিছু ইনভেস্টমেন্টের দিকে হয়তো যাবে আগামীতে এটার ফলে। প্রধান উপদেষ্টার পাশাপাশি তার সফর সঙ্গীরাও অংশ নিচ্ছেন এই আয়োজনে। তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করবো কি কি ক্ষেত্রে বাংলাদেশে ইনভেস্টমেন্টের সুযোগ আছে, কোন কোন ক্ষেত্রে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইরান। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় এই তথ্য। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, তবে চাপ সৃষ্টির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সংকট বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গেল মাসে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করে যে 2015 সালের পরমাণু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে ইরান। এর জেরে নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ফলে কূটনৈতিক সমাধানের জন্য বেঁধে দেওয়া 30 দিনের সময়সীমা শেষে আগামী রোববার থেকে দেশটির ওপর কার্যকর হতে যাচ্ছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।